চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৫ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ৭৫ পৃষ্ঠায় দেখো, প্রথমে ১ নম্বর যে ম্যাথটা দেয়া আছে, এখানে দেয়া আছে যে প্রতিটি সিঙ্গারার দাম হচ্ছে ১০ টাকা এবং আমি ১২টি সিঙ্গারা কিনে দোকানিকে ২০০ টাকা নোট দিলাম, আমি কত টাকা ফেরত পাবো? তো একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সিঙ্গারার দাম হচ্ছে ১০ টাকা। তো এখন তুমি যদি ১২টা সিঙ্গারা করো দোকান থেকে কিনো, তাহলে তোমাকে সিঙ্গারার দাম কত হবে? মানে একটার দাম ১০ টাকা হলে ১২টার দাম হবে ১০ গুণ ১২। তো সেটাই এখানে লিখতে হবে যে একটার দাম হচ্ছে, এখানে লিখছে যে একটার দাম হচ্ছে ১০ টাকা, তার মানে ১২টার দাম হবে ১০ গুণ ১২। তো এটা হচ্ছে ১২টা সিঙ্গারার দাম। এখন দোকানিকে যদি তুমি ২০০ টাকা দাও, তাহলে সে কত ফেরত দিবে? তার মানে ২০০ থেকে বিয়োগ হবে এই 10টা সিঙ্গারার দাম, বিয়োগ করে যে টাকাটা থাকবে সেটাই তোমাকে দোকানদার দিবে। তো 10টা সিঙ্গারার দাম হচ্ছে ১২০ টাকা, দোকানদারকে দিছো তুমি ২০০ টাকা। তো ২০০ টাকা থেকে সে ১২০ টাকা রেখে বাকি যে ৮০ টাকা সেটা তোমাকে ফেরত দিবে। এই কারণে ২০০ বিয়োগ হচ্ছে ১২০। তো এখানে এই যে প্রথম বন্ধনী দিছে, মানে এই কাজটা আগে করতে হবে, এইটা বোঝানোর জন্য প্রথম বন্ধনী দিছে। তবে এটা বন্ধনী ছাড়াও করা যায়। দেখো, যদি আমরা এভাবেও করি তাহলেও একই রেজাল্ট আসবে। কেন আসবে? কারণ যখন তোমার এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে, তখন হচ্ছে এই ভাগ আর গুণের কাজ, এই দুইটার কাজ আগে করতে হয়। এই দুইটার ভিতরে আবার যেটা প্রথমের দিকে থাকবে, এই বাম পাশ থেকে তো ডান দিকে আমরা যাব, এই প্রথম যে মানটা পাবো, প্রথম যদি গুণ থাকে গুণের কাজ করব, বা প্রথম ভাগ থাকলে ভাগের কাজ আগে করব। তো এখন এই ম্যাথের ক্ষেত্রে দেখো আছে বিয়োগ আর গুণ আছে, তো গুণের কাজ এমনিতেই আমাকে আগে করতে হবে, যেহেতু বিয়োগের আগেই গুণের সিরিয়াল, তো গুণের কাজটা আগে করব। এই কারণে প্রথম বন্ধনী যদি এখানে নাও দেই তাতেও একই রেজাল্ট আসবে, কারণ এই ক্যালকুলেশনটাই তো আমরা আগে করতেছি। তাহলে দেখো কত আসতেছে, ৮০ টাকা আসতেছে। তো এখন এইটাই এখানে লিখে দিয়েছি যে একটি গাণিতিক বাক্যে যোগ অথবা বিয়োগ এবং গুণ অথবা ভাগ সম্পর্কিত সমস্যা থাকলে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়, যে প্রথমে গুণ অথবা ভাগের সমাধান করতে হয়। এক্ষেত্রে বাম থেকে ডানে হিসাবটি করতে হয়। বাম থেকে ডানে বলতে যেটা আগে আছে, আগে যদি গুণ থাকে গুণের কাজ করব, আগে যদি ভাগ থাকে ভাগের কাজ করব। এই নিয়মের জন্য উপরের গাণিতিক বাক্য লেখার সময় এই বন্ধনী ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা উপরের গাণিতিক বাক্যগুলোকে নিম্নলিখিত উপায়ে লিখতে পারি। দেখো যে এখানে প্রথমে ক্যালকুলেশনটা করছিল এইভাবে যে ২০০ বিয়োগ হচ্ছে ১০ গুণ ১২০, মানে একটা সিঙ্গারার দাম হচ্ছে ১০ টাকা, ১২টা সিঙ্গারার দাম ১০ গুণ ১২, এখানে প্রথম বন্ধনী লিখতে। তো এই প্রথম বন্ধনী না দিয়ে যদি আমি এইভাবে লিখি তাহলেও হবে, কারণ সমস্যা নেই, একই আসবে, কারণ এখানে গুণের কাজটা তো আমি আগেই করতেছি। ১ নম্বর অঙ্ক দেখো, একটি ইলিশ মাছের দাম হচ্ছে ১২০০ টাকা, এক জোড়া কবুতরের দাম হচ্ছে ৩৩০ টাকা। এখন একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? তো একটি ইলিশ মাছের দাম আছে কত? ১২০০। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ১২০০, আর এর সাথে কিনবো কয়টা? একটা কবুতর। এখন এই এক জোড়া কবুতরের দাম আছে কত? ৩৩০ টাকা। এখন একটি কবুতরের দাম কত হবে? তাহলে এক জোড়া মানে হচ্ছে দুইটি কবুতরের দাম ৩৩০ টাকা হলে একটি কবুতরের দাম হবে এই ৩৩০কে যদি ২ দিয়ে ভাগ করি, তাহলে একটি কবুতরের দাম পেয়ে যাবে। এখন একটি কবুতরের দাম আর একটি ইলিশ মাছের দাম যোগ করলেই তো আমরা তাহলে মোট কত টাকা খরচ হবে সেটা পেয়ে যাব। তো এই কারণে এখানে এই এক জোড়া কবুতরের দাম দেওয়া আছে কত? ৩৩০। এটাকে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তখন একটি কবুতরের দাম পেয়ে যাব। তো এখন একটি কবুতরের দাম সেটার সাথে যোগ করব এই ১২০০ টাকা। তো এই কারণে এখানে দেখো এই যে প্রথম বন্ধনী দিছে, প্রথম বন্ধনী। আর প্রথম বন্ধনী না দিলেও সমস্যা নাই, কারণ এখানে যোগ আছে আর ভাগ আছে, তো ভাগের কাজ তো এমনি আমাকে আগে করতে হতো, তো এই প্রথম বন্ধনী না দিলেও কিন্তু হতো এটা। তো এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমার মোট কত টাকা খরচ হবে। তো এখন দেখো এখানে পাচ্ছি হচ্ছে এই ১২০০ যোগ হবে কত? ৩৩০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে ১৬৫। তো এটার সাথে এটা যোগ করলে কত পাচ্ছি? ৫ আর ০ যোগ করলে ৫, ৬ আর ০ যোগ করলে ৬, ১ আর ২ যোগ করলে ৩, আর এই ১, ১৩৬৫ টাকা। ১৩৬৫ টাকা এটা হচ্ছে মোট খরচ হবে। ২ নম্বর অঙ্কটা দেখো, একটি বাঁধাকপির দাম হচ্ছে ৪৫ টাকা, একটি কুমড়ার দাম হচ্ছে ৭৮ টাকা হলে ২টি বাঁধাকপি ও ৩টি কুমড়ার দাম কত হবে? তাহলে দেখো একটির দাম হচ্ছে, বাঁধাকপির দাম ৪৫ টাকা, একটি বাঁধাকপির দাম। এখন বাঁধাকপি কিনছে কয়টা? বাঁধাকপি কিনছে ২টা, তাহলে একটির দাম যদি ৪৫ টাকা হয় তাহলে ২টি বাঁধাকপির দাম হবে ৪৫ গুণ ২,
এরপরে হচ্ছে আবার যোগ তোমার 3টি কুমড়া। তো এখন একটি কুমড়ার দাম হচ্ছে 78 টাকা। 3টা কুমড়ার দাম তাহলে কি বেশি হবে না? এই কারণে এই সাথে 3 গুণ করতে হবে। তো এখন এই দুইটা গুণ করলে পাচ্ছে হচ্ছে 90, যোগ হবে এই দুইটা যদি গুণ করি, দেখো এই 3 8 24 4, হাতে আমার 2, 3 7 21, 21 আর 2 কত 23, তাহলে কত পেলাম এখানে 234। তো 90 আর 234 যদি যোগ করি তাহলে কিন্তু তোমার দাম কত হবে সেটা পেয়ে যাবো। তো এখন এই যে 4 আর 0 যোগ করলে 4, 3 আর 9 যোগ করলে 12, 2 হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 324 টাকা। এটা হচ্ছে তোমার এই 2টি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম 324 টাকা। তাহলে এই ম্যাথের উত্তর কত হবে? 324 টাকা। তো এই ছিল তোমার এই 75 পৃষ্ঠার আলোচনা। তো এরপর আমরা 76 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এরপরে দেখো 76 পৃষ্ঠায় প্রথম যে ম্যাথ 2 নম্বর ম্যাথটা আছে যে এক জোড়া চারা গাছের দাম হচ্ছে 130 টাকা। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানদারকে 1500 টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে? তো সেই ক্ষেত্রে প্রথমে আগে এই 11 জোড়া চারা গাছের দাম আগে বের করতে হবে। তো এক জোড়ার দাম যদি 130 টাকা হয়, 11 জোড়ার দাম কত হবে? 130 গুণ 11 হবে। তো এটা হচ্ছে 11 জোড়ার দাম। তো 11 জোড়ার এই 130 সাথে 11 গুণ করে যে টাকা পাবো সেইটা তোমার এই 1500 টাকা তো দোকানদারকে আমি দিলাম। তো 1500 টাকা থেকে যদি এই গুণ করে যে মানটা পাবো সেটা বিয়োগ করি তাহলে দোকানদার যে টাকা ফেরত দেবে সেটা পেয়ে যাব। তো এখন এখানে দেয়া আছে, দেখো এক জোড়ার দাম হচ্ছে 130 টাকা, 11 জোড়ার দাম কত হবে? তাহলে বেশি হবে না? এই 130-এর সাথে 11 গুণ করতে হবে, তাহলে আমরা 11 জোড়ার দাম পেয়ে যাব। এখন এটা যদি আমরা গুণ করি দেখো কত আসে, যে এই গুণটা আমি এখানে রাফ দেখাই দিচ্ছি। 130 গুণ হচ্ছে 11, গুণ করলে এই 1 0 0 3 অক্ষে 3 1 অক্ষে 1, 1 ঘর কাটা 1 0 0 3 অক্ষে 3 1 অক্ষে 1, যোগ করলে 0 3 4 1, 1430 পাচ্ছি। 1430 এত টাকা হচ্ছে তাহলে 11 জোড়া চারা গাছের দাম। এখন দোকানদার তাকে ফেরত দেবে কত টাকা? দোকানদারকে দিছে কত? 1500 টাকা। 1500 টাকা থেকে সে 1430 টাকা রাখবে। তার মানে 1500 বিয়োগ হচ্ছে 1430, যে টাকা থাকবে সেটাই হচ্ছে দোকানদার তাকে ফেরত দেবে। 0 আর 0 মিলে গেল 0, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে। হাতে আছে 1, 1 আর 4 5, এই 5 আর 5 মিলে গেল, 1 আর 1 মিলে গেল, তো 0 হয়, দেওয়ার প্রয়োজন নেই প্রথমে। তার মানে 70 টাকা হচ্ছে দোকানদার তাকে ফেরত দিবে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো তাহলে গাণিতিক বাক্যটা আমরা একবারে সাজাতে পারি কিভাবে? গাণিতিক বাক্যটা সাজাতে পারি একবারে, যে এক জোড়া চারা গাছের দাম ছিল কত? 130 টাকা। তাহলে 11 জোড়ার দাম কত? 130 গুণ 11, আর দোকানদারকে দিছে কত? 1500। তার মানে 1500 বিয়োগ হচ্ছে 130 গুণ হচ্ছে 11। এটা হচ্ছে গাণিতিক বাক্য, এইভাবে আমরা সাজাতে পারি। এরপরে 3 নম্বরে দেখো একটি তরমুজের দাম হচ্ছে 375 টাকা। এটা হচ্ছে একটি তরমুজের দাম। আর একটি পেঁপের দাম হচ্ছে 150 টাকা। তাহলে 2টি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? এখন দেখো তাহলে এই একটি তরমুজের দাম যে 375 টাকা, এর সাথে গুণ করব, যেহেতু 2টি তরমুজ কিনছে সে গুণ করবো হচ্ছে 2, তাহলে 2টি তরমুজের দাম পেয়ে গেলাম। আবার একটি পেঁপের দাম 130 টাকা, 3টি পেঁপের দাম হচ্ছে 150-এর সাথে 3 যদি গুণ করি তাহলে 3টি পেঁপের দাম পেয়ে যাব। এখন এই টাকা আর এই টাকা যদি আমরা যোগ করি তাহলে মোট কত টাকা লাগবে সেটা পেয়ে যাব। তো এখন আমরা দেখো এখানে সেটাই করছে, যে 2টি তরমুজ ও 3টি পেঁপের দাম কত হবে? একটি তরমুজের দাম হচ্ছে কত? 375 টাকা। তো 2টি তরমুজের দাম হবে 2 দিয়ে গুণ করতে হবে। তো এই গেল তরমুজের দাম। আবার পেঁপের দাম হচ্ছে, একটির দাম হচ্ছে 150, তাহলে 3টির দাম হচ্ছে গুণ হবে 3, তাহলে এই গেল তরমুজের দাম। এটা হচ্ছে পেঁপের দাম, এটা তরমুজের দাম আর এটা পেঁপের দাম। এখন এই দুইটা যদি একসাথে আমরা যোগ করে দিই তাহলে আমরা মোট টাকা পেয়ে যাব। তো এখন এখানেও কিন্তু ব্র্যাকেট না দিলেও চলে, কারণ এখানে গুণের কাজ তো এটা আগে করবো, আবার এই গুণের কাজটা আগে করব। তো ব্র্যাকেট না দিলেও, আর ব্র্যাকেট দিলে এটা হচ্ছে তোমার তরমুজের দাম, আর এই যে এটা হচ্ছে পেঁপের দাম। এই দুইটাকে আবার একসাথে দ্বিতীয় বন্ধনীতে আটকায় দিচ্ছে। এটা না দিলেও চলে ব্র্যাকেট, আবার দিলেও অসুবিধা নেই। তো এখন যদি গুণ করি, দেখো 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, এই 7 দুগুণে 14 আর 1 15-এর 5, হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 কত? 7, 750। আর 3টা পেঁপের দাম হচ্ছে কত? 150কে 3 দিয়ে গুণ করলে 450।
তো এখন এই 750 আর 450 যদি যোগ করি তাহলে হচ্ছে মোট টাকার পরিমাণ পেয়ে যাব। এখন দেখো যোগ করলে এই 0 আর এই 0 যোগ করলে কত হচ্ছে 0, এই 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 7 হচ্ছে কত 12, তার মানে মোট হচ্ছে 1200 টাকা লাগবে। বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ এবং পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয়। তো এই যে এখানে যেমন প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনী আছে বিধায় সেটা বলে দিচ্ছে যে এখানে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে এবং দ্বিতীয় বন্ধনীর কাজটা প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তো এই ছিল 76 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে এই 75 আর 76 পৃষ্ঠা এই পর্যন্তই থাকবে। আমরা পরের ভিডিওতে 77 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।